নমস্কার। আজ অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, এবং এই পরিস্থিতিতে আমরা দেখলাম সর্বশেষ পরিণতি। সেই দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, বলা ভালো ছাড়তে বাধ্য হলেন। বাংলাদেশ নতুন মুক্তি চেয়েছিল, মুক্তি মানেই স্বাধীনতা, নতুন স্বাধীনতা চেয়েছিল। তাই স্বাধীনতা চাইতে গিয়ে বাংলাদেশ আরো এক গভীর অন্ধকারে নিমজ্জিত হলো। এটা আমার ভবিষ্যৎ বার্তা বা ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন। এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো কেন? একদিনে কোনো কিছুই তৈরি হয় না, এর পিছনে অনেক অনেক কারণ আছে, কিন্তু সবচেয়ে বেশি যে কারণটা সেটা হলো বাংলাদেশের যে বর্তমান এতদিন যে সরকার চলছিল আওয়ামী লীগ, আদ্যপান্ত করাপ্টেড সরকারে পরিণত হয়েছিল। যদি এই আওয়ামী লীগের ছোট বড় মেজো সেজো সমস্ত নেতাদেরকে আপনারা পর্যালোচনা করেন বা পর্যবেক্ষণ করেন, প্রত্যেকেই করাপ্টেড, এবং সে করাপশনটা বাংলাদেশের এই লেভেলের পৌঁছে গেছিল, যার ফলে একটা জনরোষ সৃষ্টি হয়েছে। সেই জনরোষ একটা প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করতে পারে এইভাবে। একবার ভাবুন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যেও কিন্তু এই অবস্থা। আজ একটা সরকার, তৃণমূল সরকার, যার বয়স 13 বছর। লক্ষ্য করুন, এই 13 বছরে আমার ঘরের সামনে পার্থর বাড়ি থেকে, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কারো রেশন দুর্নীতি, কারো গরু কয়লা হচ্ছে। জনরোষ কিন্তু এখানেও তৈরি হচ্ছে। আমি কিন্তু আজকের ভিডিওটা দুই বাংলাকে নিয়েই বলছি। হ্যাঁ, বাংলাদেশ তো ডেফিনেটলি, সেখানে আমার বাংলাও ইম্পর্টেন্ট। তাই আওয়ামী লীগ যে দলটা স্বাধীনতা সংগ্রামের দল, যে দলটা মুক্তিযুদ্ধের দল, সেই দল আস্তে আস্তে এতটাই করাপ্টেড হয়ে গেছে। একইভাবে আমাদের দেশে কংগ্রেস সরকারের মতো শেষ দিকে আমরা দেখেছি 2G স্পেকট্রাম, কমনওয়েলথ গেম হয়েছে। পরবর্তীকালে 2G স্পেকট্রাম হয়তো প্রমাণ হয়েছে, হয়নি, কিন্তু মানুষের মধ্যে তো একটা জনরোষ তৈরি হয়েছিল, একটা জনক্ষোভ তৈরি হয়েছিল। তার ফলেই আমরা দেখলাম এই কোটা, সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছিল এই কোটা তুলে দেওয়া উচিত। আমরা কি দেখলাম? ওখানকার ছাত্রদের এমন ক্ষোভ বা মৌলবাদীদের এমন বিক্ষোভ, সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতেও হামলা হয়। কি অদ্ভুত! এখন অনেকগুলো প্রশ্ন আসছে এরপরে, এই যতদিন চলে যাচ্ছে অনেকগুলো প্রশ্ন আসছে যে এরা কারা, যারা এই গণভবনে ঢুকে হাঁস, মুরগি, ছাগল, জলের মাছ, এমনকি মহিলাদের অন্তর্বাসকেও ছেড়ে কথা বললেন না। এরা কারা? এরা কোন খেলায় মেতে উঠেছে? কিসের মত্ততাই নাচছে এরা? এখন আমি একটা একটা করে কতগুলো পয়েন্ট তুলে ধরছি আপনাদের, এবং এই পয়েন্টগুলো তুলে ধরছি এবং তার বিশ্লেষণ করছি। একটু ভিডিওটা বড় হতে পারে, পুরোটা দেখবেন আশা রাখবো। এখন কি মনে হয় এটা ছাত্র আন্দোলন? না, এক কথা, একটা ছাত্র আন্দোলন এত বড় আন্দোলন হতে পারে না। অবশ্যই স্টুডেন্ট ইউনিটি, স্টুডেন্ট পাওয়ার ডেফিনেটলি বিশাল বড় ব্যাপার, কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন এই লেভেলের, এই পর্যায়ে যেতে পারে না যদি না এর পেছনে কোনো বড় বড় ব্যক্তিত্বের হাত না থাকে। এবার আমি পার্টিকুলার ব্যক্তিত্ব কেন বললাম? আমি কেন বললাম না অন্যান্য রাজনৈতিক দল? হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা জামাত, বা আরো যারা আছে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক, কেন বললাম না? বিভিন্ন মৌলবাদী সংগঠনের তো একটা হাত আছেই। যদি না মৌলবাদী সংগঠনের হাত থাকতো, তাহলে কি এরকম ভাবে ধ্বংসলীলা চলতে পারতো? সত্যি যদি আমি দেশকে ভালোবাসি, দেশের উন্নতি চাই, আমি কাকে ধ্বংস করছি, কি ধ্বংস করছি? প্রশ্ন ওঠে না? তাই আজকে এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন বলা যায় না, এবং শেষমেশ কই বা কোথায় ছাত্রদের আমরা দেখতে পেলাম? তাই এই আন্দোলন ছাত্র আন্দোলন নয়। তাহলে বাংলাদেশের মধ্যস্থর মানুষ যে চাইছে, আমরা আমি সোশ্যাল মিডিয়ার দৌলতেই দেখছি যে বাংলাদেশের নতুন স্বাধীনতা হলো। তাহলে বাংলাদেশ কি ভুল পথে যাচ্ছে? দেখুন, বাংলাদেশ ভুল পথে যাচ্ছে কি বাংলাদেশ ঠিক পথে টার্ন নেবে, এখনই বলা সম্ভব না।
আমরা কিছুদিন আগে লাস্ট 2 বছর পিছিয়ে যাই যদি আমরা দেখতে পাবো একই ঘটনা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল। সেখানে পরিস্থিতি ছিল অর্থনৈতিক পরিস্থিতি। তারও 1 বছর যদি পিছিয়ে যাই আমরা আফগানিস্তান দেখেছি, তারও আগে আমরা লিবিয়া দেখেছি। এই সব কিন্তু লিবিয়াতে গদ্দাফিকে হাঁটানো হয়েছিল, এই সব আমরা দেখেছি একটা 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 একটা। কিন্তু কোনটা সঠিক পথ, কোনটা সঠিক পথ নয় বেঠিক পথ, সেটা এই মুহূর্তে এক্ষুনি বলা এইভাবে সম্ভব না। তবে এই স্বাধীনতা চাইতে গিয়ে যদি এখানে দেশ কট্টর মৌলবাদীর হাতে চলে যায়, মানে যদি দেশে আবার এক শ্রেণীর মানুষের হাতে চলে আসে যারা মূলত ধর্মের ভিত্তিতেই দেশ গড়ে তুলতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আগামী দিনের যথেষ্ট বিপদ আছে। এর পরের প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, তাহলে কি হিন্দুদের উপর অত্যাচার হতে পারে? পারে, আবার নাও পারে। দেখুন, হিন্দুদের উপর অত্যাচার হওয়াটা সময়ের অপেক্ষা, বা কোথাও কোথাও অত্যাচার হচ্ছে। আমরা প্রথমত বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর 74-এ প্রথম জনগণনা হয়। সেই জনগণনায় আমরা দেখেছিলাম বাংলাদেশের হিন্দু জনসংখ্যা 13%, সেটা আজকে নেমে 8, কেউ কেউ বলছে মানে মতান্তরে 7.9। তাহলে লাস্ট 74 to 24 50 বছরে যেখানে জনসংখ্যা 13 থেকে কমে 8, অর্থাৎ 5% জনসংখ্যা কমে যেতে পারে, সেখানে হিন্দুদের উপর অত্যাচার হওয়াটাই স্বাভাবিক হয়েওছে। আমরা দেখলাম ইসকন মন্দিরে ধ্বংসলীলা চালিয়েছে, ছোট বড় শীতলা মন্দির, কালী মন্দির, শিব মন্দিরে আগুন লাগানো হয়েছে। আবার ঠিক এর উল্টো ছবিও দেখেছি, এলাকায় এলাকায় বিভিন্ন মন্দিরে কিছু মুসলমান লোকেরা পাহারা দিয়েছে যাতে সেই মন্দির না ভেঙে ফেলা হয়, যাতে সেই মন্দিরে না আগুন লাগানো হয়। আমরা কিন্তু উল্টোটাও দেখেছি, পয়েন্ট করবেন। এর পরের প্রশ্ন, তাহলে হিন্দুদের উপর কি অত্যাচার বাড়বে? খুব অত্যাচার হচ্ছে, খুব সত্যি বাড়বে, বাড়তে পারে, কনফার্ম বলা যাচ্ছে না, নাও বাড়তে পারে। কারণ আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, কিছু মানুষের শিক্ষা আছে যারা এইভাবে এই পথে চালনা করবে না, কিন্তু অত্যাচার বাড়তে পারে। তাহলে আরো এর পরের প্রশ্ন, তাহলে যেভাবে সেনা শাসন নেমে এলো, বাংলাদেশকে আরো একটা পাকিস্তান হবে? হতে পারে, বাংলাদেশ আরো একটা পাকিস্তান হতে পারে। আরো একটা পাকিস্তানের অর্থ এই পাকিস্তান আজকে অর্থনীতিতে কতটা পিছিয়ে, এই পাকিস্তান আজকে সর্বদিক থেকে ক্রমশ পিছোচ্ছে। বাংলাদেশ কি সেরকম পিছবে? হতে পারে। ধর্মকে আঁকড়ে ধরে যদি দেশ এগোতে চায়, তাহলে সে কখনোই এগোতে পারে না। সেটা যদি ভারতও হয় তাই হবে। বর্তমান ভারতে যে সরকার, কেন্দ্রীয় সরকার শাসন করছে, তা একই মোটিভ। আপনি হয়তো অনেকেই বলছে যে যদি হিন্দুরা না থাকতো এই দেশে, বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ না থাকতো, বা হিন্দু সরকার না থাকতো, তাহলে এই দেশেও হয়তো সেই চিত্র দেখতে হতো, এবং সেটা এক্ষুনি বলা যায় না। কিন্তু মুসলিম মৌলবাদ আর হিন্দু মৌলবাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, এটা মাথায় রাখতে হবে। যদি বাংলাদেশ পাকিস্তানের পথ ধরে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন এসে যায়, গত কয়েক বছরে ভারত বিদ্বেষ যেভাবে বেড়েছে, তা কি বজায় থাকবে নাকি বাড়বে? যদি পাকিস্তানের পথ অবলম্বন করে বাংলাদেশ, তাহলে ভারত বিদ্বেষ ডেফিনেটলি বাড়বে বাড়বে বাড়বে। কিন্তু কেন? দেখুন, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছোট বড় মেজো সেজো মাদ্রাসাগুলো চলছে, এবং সেখানে পাইকারি হারে এই ধরনের মৌলবি তৈরি হচ্ছে, যাদের শিক্ষা, মানে শিক্ষা বলতে সেই শিক্ষা, যে শিক্ষা মানবতার কথা বলে, যে শিক্ষা মানব বন্ধনের কথা বলে, সেই শিক্ষা কতটা তৈরি হচ্ছে জানি না, তার চেয়ে বেশি সেই শিক্ষাই শিক্ষিত হচ্ছে যে শিক্ষা ভারত বিদ্বেষ শেখায়। এই ধরনের প্রচুর পাইকারি হারে মৌলবি বাংলাদেশে তৈরি হয়েছে, যে মৌলবি জায়গায় জায়গায় 5,000, 7,000, 10,000, 2,000 টাকার বিনিময়েও তাদের জলসাতে বক্তব্য রাখেন, বক্তৃতা দেন। সে বক্তৃতা থেকে ভারত বিদ্বেষটাই উঠে আসে, আমরা অতীতে দেখেছি। এবং
তৎকালীন সরকার এগুলোকে যথেষ্টভাবে প্রোটেক্ট করেছে, তাদেরকে জেলেও রেখেছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, এই সেনা প্রধানের বা সেনাবাহিনীর হাতে সরকার চলে যাওয়ার পর তারা সবাই মুক্তিও পেয়ে গেছে। তাহলে এখানে একটা প্রশ্ন যে গত কয়েক বছরে কেন ভারত বিদ্বেষ বাড়লো, এটাই একটা কারণ। তাহলে ভারত বিদ্বেষ যে বাড়লো, এর পরের প্রশ্ন আসতে পারে, ভারতের বিদেশ মন্ত্রকের কি কোনো ভূমিকা আছে? ডেফিনেটলি আছে, ভারতের বিদেশ মন্ত্রকের ভূমিকা আছে। কি ভূমিকা? ভারত এই মুহূর্তে মানে লাস্ট কয়েক বছরে সবসময় সবকিছুতে একটা দাদাগিরি, একটা বর্দাগিরি ফলাতে চায়। দেখুন, ভারতকে এটাও বুঝতে হবে, ভারতের মধ্যেই বাংলাদেশ, অর্থাৎ আপনারা যদি বাংলাদেশের ম্যাপটা ফলো করেন সেখানে লক্ষ্য করবেন প্রায় 2400 কিলোমিটার জুড়ে ভারতের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে। সুতরাং বাংলাদেশের ভারতকে বাদ দিয়ে কিছু হতে পারে না। সেখানে ভারত যদি নিজের থেকে এতটা বর্দাগিরি ফলাতে যায়, সেখানে বাংলাদেশের মনে হতেই পারে, এখানে বাংলাদেশেরও অস্বাভাবিক কিছু না, বাংলাদেশের এসপেক্ট থেকে দেখলে মনে হতেই পারে বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু ভারতের বিদেশ নীতিও একবার ভেবে দেখা উচিত। এই যে বিদেশ নীতির কথা উঠলো, এর পরে একটা প্রশ্ন আসতে পারে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে এলেন ভারতে এবং ভারতে তিনি দিল্লিতে আছেন, ভারতের কি কোনো সমস্যা হতে পারে? দেখুন, এই মুহূর্তের ভারতের যা কন্ডিশন, আমরা সারা বিশ্বের চতুর্থ মানে 4th পজিশন আছি সামরিক বাহিনীতে এবং 5th পজিশন আছি ইকোনমিক্যালি কন্ডিশনে। সুতরাং ভারতের উপর কোনো বিপর্যয় নেমে আসবে বলে আমার মনে হয় না। এবং সেই কারণেই হাসিনা অত্যন্ত বুদ্ধিমতী, সেই কারণে উনি অন্যান্য দেশে না গিয়ে ভারতে আসার পরিকল্পনা করলেন। এখন একটা কথা ভাবতে হবে, ভারত সবাইকে পূর্বেও গ্রহণ করেছে এবং ভারত যথেষ্ট শান্তি শৃঙ্খলা পরায়ণ একটি দেশ। এখানে হ্যাঁ, এখানে কি মৌলবাদ নেই? মৌলবাদ নেই, আছে, ডেফিনেটলি আছে, দেশে দেশে রাজ্যে রাজ্যে সব জায়গায় আছে। ইউরোপ কান্ট্রিতে নেই, আছে, কিন্তু এশিয়া কান্ট্রিতে যেটা দেখা যায় মৌলবাদটা একটু বেশি, ইউরোপ কান্ট্রিতে ততটা নেই, কম, কিন্তু আছে। তা সত্ত্বেও মানে ভারতে আশ্রয় নেওয়ার পরেও আমার মনে হয় না ভারতের উপর কোনো আঘাত আসতে পারে। তাহলে এর পরে একটা প্রশ্ন এসে যায়, এই যে সীমান্তবর্তী এলাকা, প্রথমেই বললাম ভারতের সাথে বাংলাদেশ প্রায় 2400 কিলোমিটার বর্ডার শেয়ার করে, এই সীমান্তবর্তী এলাকায় কি বিশেষ নজরদারির প্রয়োজন? অবশ্যই এই মুহূর্তে ভারতের বিশেষ নজরদারির প্রয়োজন। কেন বিশেষ নজরদারির প্রয়োজন? কারণ একটু আগেই বললাম, বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা বা বৌদ্ধরা বা জৈনরা বা খ্রিস্টানরা, তারা যদি অত্যাচারিত হয় প্রতিদিন, তারা কিন্তু প্রথম আশ্রয়টা খুঁজবে এই ভারতে। সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, কারণ পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, বহু অনেকগুলো রাজ্যের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে। সুতরাং এই মুহূর্তে ভারতের বিএসএফ এরও কিন্তু যথেষ্ট নজরদারি প্রয়োজন, কারণ আমরা চাই না আর ভারতের উপর লোড এসে পড়ুক। কিন্তু মানবতার খাতিরে যদি দেখা হয়, সেটা ভারত সরকার বিবেচনা করবে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারি না এই বিষয়ে, কারণ সরকারের বক্তব্যই আমাদের বক্তব্য, এটা প্রথমত। এরপর আরো একটা প্রশ্ন এখানে উঠে আসছে, বহু জেলবন্দি আসামি আমরা দেখলাম, আমি একটু আগে যেটা বললাম, মুক্তি পেল, বহু জেলবন্দি আসামি মুক্তি পেল। এখন ভারতের কি বিপদ? না, ভারতের বিপদ নয়। দেখুন, যে সমস্ত জেলবন্দি আসামি যারা মৌলবাদী বা যারা নিষিদ্ধ জামাত গোষ্ঠীর, তারা চেষ্টা করবেই। রক্ত বীজ কখনো শেষ হয় না, নির্মূল হয় না, একজনকে শেষ হবে আবার একজন জন্মাবে। যদি এইভাবে শেষ করে দেওয়া যেত, তাহলে আমেরিকা কিন্তু লাদেনকে শেষ করে দিয়েছিল, কিন্তু তারপরেও সন্ত্রাসবাদ খতম হয়নি বা শেষ হয়ে যায়নি, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এইভাবে বন্ধ হবে না। বন্ধ হওয়ার একটাই উপায় আছে, সেটা হলো শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। পরের প্রশ্ন এখানে উঠে আসছে, খালেদা জিয়া মুক্তি পেল, আমরা দেখলাম মুক্তি পেলেন। খালেদা জিয়া কি প্রধানমন্ত্রীর দৌড়ে? খালেদা জিয়া আমার মনে হয় না এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দৌড়ে যাবেন, কারণ ওনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই। এবং এর পরেও আরেকটা প্রশ্ন,
খালেদা জিয়া বাংলাদেশে কতটা জনপ্রিয় সে নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমার মনে হয় না খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। যদিও সেনাবাহিনী খুব দ্রুত নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেখান থেকেই উঠে আসবে নতুন বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী। আপাতত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ একটা তৈরি তো হবেই, সেখানে আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের মতো কোনো ব্যক্তিত্বকেই বাংলাদেশ প্রধানমন্ত্রী করতে পারে। দেখুন, যত যুগে যুগে ছাত্র আন্দোলন হয়েছে, সব জায়গায় হয়েছে, কিন্তু ছাত্রদেরকে কেউ কোনোদিন করেনি। তার জন্য পাকা মাথার প্রয়োজন। ছাত্রদের মধ্যে আবেগ থাকে, কিন্তু পাকা মাথার মধ্যে দেশ চালানোর ক্ষমতা থাকে। সুতরাং খালেদা জিয়া আমার মনে হয় না প্রধানমন্ত্রী হতে পারে। কোনো শিক্ষিত ব্যক্তিকেই বাংলাদেশ প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করতে পারে। পরবর্তীকালে নির্বাচন থেকে কে উঠে আসে সেটা সময়ের অপেক্ষা। শেষ প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় ভারত কার্যত একা, এখন ভারতের করণীয় কি? দেখুন, পাকিস্তান ভারতের চিরশত্রু, বহুত দিন ধরেই আছে। চীনের সাথেও ভারতের সম্পর্ক ভালো না, মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না, এদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, কারোর সাথেই ভারতের এই মুহূর্তে সম্পর্ক ভালো না। যেটা সম্পর্ক ভালো ছিল সেটা বাংলাদেশ। কিন্তু এখন যদি বাংলাদেশের এই মৌলবাদী সংগঠন তারা সরকার করে, তাহলে ভারত কিন্তু কার্যত একা, এবং এই দক্ষিণ মানে এশিয়ার দক্ষিণ পাশে ভারত কার্যত একা। এবং ভারতের আজকের দিনে ভারতের বিদেশ মন্ত্রককে নতুন করে ভাবতে হবে এই বাংলাদেশের পরিস্থিতির পর, যে ভারত কূটনৈতিকভাবে কোন পথে এগোবে, এটা ভারতকে ভাবতে হবে। কিন্তু তারপরেও ভারতের দিকে একটা যেটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, সেটা হলো ভারত অর্থনীতির দিকে আজকে অনেক স্ট্রং। মানে 1971 যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বা 1974 যে সময় মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই সময়কার ভারত বা সেই সময়কার বাংলাদেশ দুটোর মধ্যে অনেক পার্থক্য। দেখুন, মুজিবুর রহমানকে 1974 হত্যা করেছে, তো চাইলে তো আজকেও হত্যা করতে পারতো হাসিনাকে, কেন করেনি? ভাবতে হবে। এগুলো কিন্তু একটা একটা পয়েন্ট ভাবার দরকার আছে, কারণ সারা বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবে। গণ অভ্যুত্থান আলাদা জিনিস, আর সে দেশের রাষ্ট্রপ্রধানকে, সে দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করা আলাদা জিনিস। আজকের দিনে এটা হবে না। তাই ভারতের আমার মনে হয় না ভারত হতে পারে কার্যত একা, এবং মানে প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের সুসম্পর্ক কারোর সাথেই আর রইল না। সেক্ষেত্রেও তবু ভারত না থাকলেও সুসম্পর্ক, ভারতের মতো এগিয়ে যাবে। বাণিজ্য ক্ষেত্রে অর্থাৎ এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের একটু সমস্যা হলেও হতে পারে, যেহেতু বাংলাদেশের পরবর্তী সিস্টেম কি আসবে জানি না। তারা ভারত থেকে আমদানি করতে চায় কিনা, ভারত থেকে কোনো কিছু নিতে চায় কিনা, সেটা পরবর্তীকালে বোঝা যাবে। আপাতত ভারতের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যেটা ক্ষতি হবে সেটা বাংলাদেশের আমার মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে ক্ষতি বাংলাদেশকে জীবন দিয়ে আরো একবার শোধ করতে হবে। আজ আপাতত এটুকুই। প্রত্যেকেই ভালো থাকবেন এবং ভগবান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা কামনা করবেন, যাতে ভারত তো বটেই, বাংলাদেশ দ্রুত সেরে ওঠে, দ্রুত স্বাভাবিক হয়। আজ এটুকুই। নমস্কার, ভালো থাকবেন।